কখনো চোখ দেখে কারো প্রেমে পড়েছেন? আমি পড়েছি। ব্যাপারটা অদ্ভুত না? কিন্তু আমার কাছে কখনোই অদ্ভুত মনে হয়নি। কলেজে যেদিন অনার্স ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাস করতে এসেছিলাম, সেদিনই এক মায়াবিনী চোখের নেশায় পড়ে গিয়েছিলাম। তার ওই চোখের প্রেমে পড়েছিলাম। কখনো তার মুখ দেখাও হয়ে ওঠেনি, তবে প্রথম দিনই প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমার থেকে কয়েক ইয়ারের সিনিয়র হবে। যখন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, জানতে পারলাম মেয়েটা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। মেয়েটা ওই মায়াবী চোখ, আমার মনে হচ্ছিল এরকম কোনো মায়াবী চোখের চাহনি আমি আগেও কখনো দেখিনি। অজানা সেই মায়াবী চোখ জোড়া যেন আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। প্রথম দেখাতেই কেমন যেন মনে গেঁথে গিয়েছিল। চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটা মিষ্টি করে হাসছে, কারণ বান্ধবীর সাথে হেসে হেসেই হয়তো কথা বলছিল। আমি যখন ওই মায়াবী চোখের দিকে তাকিয়েছিলাম, মেয়েটা একদৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল। মেয়েটা প্রপার পর্দা করে, দেখেই বোঝা যাচ্ছে। হাত থেকে শুরু করে পা পর্যন্ত ঢাকা ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল। মেয়েটা বোরকাটা এত ঢিলেঢালা পড়েছিল, যার জন্য মনে হচ্ছিল মেয়েটা কোনো সুশীল, পর্দাশীল আর দিনদার পরিবারের মেয়ে হবে। তা না হলে এত সুন্দর আর প্রপার করে পর্দা করে কেউ করতে পারে না। এখনকার দিনে বোরকা তো অনেকেই পরে, কিন্তু বোরকার সম্মানটা আর কয়জনই রাখতে পারে। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম, মেয়েটা পর্দা করেছে অথচ চোখ জোড়া ঢাকেনি। আমি এর আগেও অনেককেই পর্দা করতে দেখেছি, কিন্তু যারা প্রপার পর্দা করে তারা অবশ্যই চোখের উপরও নিকাবের কিছু অংশ দিয়ে চোখে রাখে, কিন্তু এই মেয়েটা তা করেনি। হয়তো ক্লাস করতে অসুবিধা হয়। সিনিয়র আপুর এই মায়াবী চোখের দিকে তাকিয়ে এক নিমিষের জন্য হারিয়ে যেতাম আমি। একটা মাস ওই চোখের দিকে তাকিয়েছিলাম, তারপরও সাহস হচ্ছিল না ওই মায়াবিনী চোখের চাহনির অধিকারিণীকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। মেয়েটার চোখ জোড়া এতটাই মায়াবী ছিল যে আমাকে দিন দুনিয়া ভুলিয়ে দিচ্ছিল। আমি কোথায় কখন কি করছি সেটা নিজেই বুঝতে পারতাম না। সারাক্ষণ শুধু মায়াবী চোখ জোড়াকেই খুঁজে বেড়াতাম, এদিকে ওদিকে খুঁজে বেড়াতাম সব সময় তাকে। আর ঠিক তখনই যেন এসে আমার সামনে হাজির হতো। কেন জানি কলেজে এসে প্রথমে তাকেই প্রতিদিন খুঁজতাম। মায়াবিনী চোখে সেই অধিকারিণীর নামটা পর্যন্ত জানি না। অনেকের কাছে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ নামটা বলেনি। আর যতবার মেয়েটার ক্লাসমেটগুলোকে জিজ্ঞেস করেছি, ততবারই ওরা বিষয়টা কেমন যেন এড়িয়ে যেত। হয়তো মেয়েটা কাউকে বলতে বারণ করেছিল। তবে মায়াবিনীর চোখের দিকে তাকিয়ে আমি সবকিছু ভুলে যেতাম। যখনই চোখ জোড়া বন্ধ করতাম, মিষ্টি ওই চোখ জোড়া আমার চোখের সামনে ভাসত। চোখ জোড়ার চাহনির দিকে তাকালে দুনিয়ার সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হতো। নিকাবের আড়ালে থাকা মুখে যখন হাসি পড়তো, তখনই চোখ জোড়া কুঁচকে যেত। তাতেই বোঝা যেত মায়াবিনী প্রচুর পরিমাণে হাসছে। সবসময় ভাবতাম মায়াবিনীর দিকে কারো নজর না লাগুক। প্রতিটা দিন কলেজে যাওয়ার পর যখন ঠিক করতাম মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু চোখ জোড়ার দিকে তাকিয়ে আমার হাত পা অসাড় হয়ে আসতো। মেয়েটা আমার সামনে দিয়ে গেলেও কথা বলার মতো ভাষা খুঁজে পেতাম না। এখনো হয়তো বা মেয়েটা বুঝতে পারেনি আমি ওকে ফলো করছি, কিংবা ওর দিকে সবসময় তাকিয়ে থাকে। তারপর এক মাস পেরিয়ে গেলে তখন মেয়েটা আমাকে ইগনোর করার চেষ্টা করত, না হলে সবকিছু এড়িয়ে যেত। রাতে ঘুমানোর সময় বারবার মনে হতো এই চোখের দিকে তাকিয়ে আমি পুরো জীবনটা কাটিয়ে দিতে পারবো। এক মাস পরে যখন বুঝতে পারলাম যার চোখ দেখে প্রেমে পড়েছি, না জানি সেই মায়াবিনীর মুখটা কতখানি সুন্দর, আর সৃষ্টিকর্তার নিজ হাতে মারযুদ্ধ দিয়ে তাকে তৈরি করেছে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছিল। বারবার মনে হচ্ছিল মেয়েটা যেমন করে আমাকে দেখতে চায়, ঠিক তেমন করেই ওর সামনে নিজেকে প্রেজেন্ট করব। যদি নাজায়েজ কিংবা কোনো হারাম সম্পর্কে কথা তোলে, তখন না হয় বিয়ের প্রস্তাবটাই দিব। তার আগে মেয়েটার সাথে আমাকে কথা বলতে হবে। সব কিছু ভেবে ঈশান ওই মায়াবিনী চোখের মায়াবতীকে প্রপোজ কিংবা ভালোবাসার কথা বলতে যায়। ঈশান মেয়েটাকে অনুভূতির কথাগুলো বলার জন্য পিছু নিতে থাকে। তখন মেয়েটা ওর দিকে তাকালেই ছেলেটার হাত পা অসাড় হয়ে আসতো। তাই বলার মতো সাহস শক্তিটা কখনোই পেত না। ঈশান কেন জানি মেয়েটাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না। এ নিয়ে হাজার জায়গায় ঝামেলায় পড়তে হয়েছে। এই ক্লাসে কখনো মনোযোগ দিতে পারেনি। কলেজে আসার পর থেকে এই একটা মাসে মেয়েটার কথা ভেবেই ঈশানের সব কিছু যেন ওলটপালট হয়ে গিয়েছিল।
মেয়েটার এরকম চাহনির দিকে তাকিয়ে থেকে মনে হয়েছে ও সব কিছু ভুলে গেছে। তারপর যখন অনেক সাহস আর শক্তি সঞ্চয় করে বন্ধুদের এক প্রকার সাপোর্ট নিয়ে মেয়েটাকে প্রপোজ করার প্রস্তুতি নেয়, সেদিন কলেজে কোনো এক অনুষ্ঠানে ঈশান মেয়েটাকে ফলো করছিল। দূর থেকে দাঁড়িয়ে ঈশান মেয়েটাকে ফলো করছিল। আজকে প্রথম থেকেই মেয়েটা সবটা হয়তো বুঝতে পারছিল। মনে হয় আর চোখে বারবার এসবের দিকে তাকাচ্ছিল। তারপর যখন মেয়েটা ওয়াশরুমের দিকে যেতে নিয়েছিল তখন ঈশান কিছুটা এগিয়ে আসে ওর পিছনে। মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল কিনা ঈশান জানে না। তারপরও কলেজে এসে থেকে ঈশান বারবার চাইছিল মেয়েটাকে ডাকতে, কিন্তু কোন নামে ডাকবে, কিভাবে ডাকবে জানে না। সবার থেকে কিছুটা দূরে চলে আসলো তখন ঈশান মেয়েটাকে পিছন থেকে শুধু ডেকেছিল। এই যে শুনছেন? ঈশানের এইটুকুই কথা ছিল। তারপর আর মুখ দিয়ে কিছু বের হয়নি তেমন কিছু। মেয়েটা একবার পিছনে ফিরে তাকায়। ঈশান যখনই মায়াবিনীর দিকে এগিয়ে যেতে নিবে মেয়েটা কিছু একটা ভেবে সেখান থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। হয়তোবা ভয় পেয়েছিল। ঈশান সেটা বুঝতে পেরে সেখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আর কি, মেয়েটা 1 ঘন্টা যাবৎ ওয়াশরুম থেকে বের হয়নি। ঈশান বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। তারপর মেয়েটা আবারও নিজের জায়গায় ফিরে আসে। ঈশান আবারও মেয়েটার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। বারবার যখন মেয়েটা আর চোখে ঈশানকে দেখছিল তখন ঈশান ইশারা করে কিছু একটা বোঝাতে চায়। আর এরপরেই ঘটল বিপত্তি। ফ্রেন্ডদের সাথে কথা বলতে গিয়ে মেয়েটাকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলে। সেই মায়াবিনী চোখের অধিকারিণীকে আর খুঁজে পাওয়া গেল না। সেটাই ছিল ঈশানের সেই মায়াবী চোখে শেষ দর্শন। তারপর থেকে মেয়েটাকে কোথাও খুঁজেই পাচ্ছিল না। কলেজ থেকে শুরু করে কলেজের বাইরে ক্যাম্পাসের বাইরে এলাকায়, এমনকি পুরো শহর খুঁজে ফেলার পরও ওই মায়াবী চোখের দর্শন পাওয়াটা আর ঈশানের পক্ষে হয়ে ওঠেনি। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে শেষ পর্যন্ত খোঁজখবর নেওয়ার চেষ্টা করে জানতে পারে মেয়েটা আগেই ডকুমেন্টসগুলো নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে গেছে। তারপর শুধু নামটাই ঈশান জানতে পেরেছিল। সে মায়াবী চোখের মেয়েটার নাম নাকি মিশমি মেহেরুন মায়া। ঈশান কোন নামে ডাকবে তাকে, মিশমি, মায়া আর নাকি মেহেরুন? কিন্তু ততদিনে ঈশান অনুভূতিশূন্য হয়ে ওঠে। কারণ গত 15টা দিন যাবৎ মেয়েটাকে খুঁজতে খুঁজতে পুরো উন্মাদ হয়ে গিয়েছিল ছেলেটা। তারপর 6টা মাস সব কিছু যেন একদম সাইলেন্ট মোডে চলে গিয়েছিল। কারণ এই 6টা মাসে ঈশানের সাথে মেয়েটার তো কোনো দেখাই হয়নি। আর অনেক চেষ্টা করেও ঈশান মেয়েটার কোনো খোঁজ খবর পায়নি। তারপর থেকেই যেন ঈশান এক প্রকার সময় আর দিনের সাথে সাথে নিজের উপর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে। এদিকে ওদিকে মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। কোথায় গেলে সে মায়াবী চোখ জোড়া কোথায় পাবে? সেই মায়াবী চোখের কুঁচকে যাওয়া হাসিটা, মেকআপের আড়ালে লুকিয়ে থাকা মুখ থেকে একটা মিষ্টি হাসির স্রোত। আর কোথায় গেল সে মেয়েটা? বারবার যে ক্লাসের সামনে আসলে এই মেয়েটাকে দেখতো, সেই ক্লাসের সামনে এসে ঈশান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। অথচ 2টা ক্লাস পরেই ওদের ক্লাস ছিল, কিন্তু সেখানে গিয়ে কখনো ক্লাস করার মতো আর ইচ্ছেটাই হয়নি। 1.5 মাসের দেখাতেই যে এই অবস্থা হবে ঈশান কখনো ভাবতে পারেনি। ছেলেটা বারবার বন্ধুদের বলতো কখনো কারো মায়ায় পড়েনি, কাউকে ভালোবাসেনি। খুব বড় গলায় বলতো কথাগুলো। উপরওয়ালা হয়তো এই কথাটা খুব বেশি সিরিয়াসলি নিয়েছিল। তারপর এই অবস্থা। অথচ দিন দিন ঈশানের অবস্থার অবনতি দেখে আব্বু আম্মু খুব বেশি চিন্তা করেছিল। ঈশানকে জিজ্ঞেস করলেও ওদের কিছু বলেনি। তারপর ওর বন্ধুদের ডেকে বিষয়টা জিজ্ঞেস করলে ওরা সবটা বলে দেয়। তখন ঈশানের আব্বু আম্মু ওকে ডেকে নিয়ে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলে ঈশান কিছু বলতে পারেনি। তখন ঈশান বলেছিল, আমি জানি না, ওর সম্পর্কেও কিছু জানি না। কোথায় হারিয়ে গেলাম ওকে সেটাও জানি না। আমি পাগল হয়ে যাব আম্মু, ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওর সাথে একটাবার কথা বলবো। কি অন্যায় ছিল আমার? আমি ওই মায়াবিনী চোখের দিকে তাকিয়ে তার প্রেমে পড়েছিলাম। এটাই কি আমার সবচেয়ে বড় অন্যায় ছিল? আমি কি করে থাকবো বলো? কয়েকটা মাস যাবৎ আমি রাতে ঘুমাতে পারি না। আমার বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হয়। এটাই বুঝি ভালোবাসার অনুভূতি? এত বড় একটা ছেলে সেদিন আম্মুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল।
আব্বু মুখে হাত দিয়ে ভেবেছিল শেষ পর্যন্ত ছেলে এমন একটা মেয়ের প্রেমে পড়েছে যে মেয়েটা ওনারা চেনে না, জানে না, কিংবা তার সম্পর্কে কোনো খোঁজ খবরও নেই। হাজারবার চেষ্টা করেছিল মেয়েটার সম্পর্কে জানার, কিন্তু কিছুই জানতে পারেনি। 6 মাসের মধ্যে সব জায়গায় মেয়েটাকে খুঁজেছে, তারপরও পায়নি। উদা হয়ে গেল নাকি? উপে গেল? ও চোখের ভুল দেখেছিল, কিন্তু 1.5 মাস তো একটা মানুষকে ভুল দেখা হতে পারে না। কয়েকটা দিন হলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু এই 2 চোখ, ওই মায়াবী চোখ জোড়াকে ভুল দেখতে পারেই না। কোনো জাদুর খেলা খেললো মেয়েটা। ঈশান কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। 6 মাসের মাথায় যখন ছেলের এমন বেহাল অবস্থা দেখলো, তখন আব্বু আম্মু জোর করলো ওকে বিয়ে করানোর জন্য। আব্বু আম্মু ভাবলো বিয়ে করলে হয়তো ছেলেটার অবস্থার উন্নতি হতে পারে, কিন্তু ঈশান কোনো কিছুতেই কথা বলছিল না। তখন আম্মু অনেক চেষ্টা করে বোঝালো, ঈশানকে বলল, আম্মু বলেছিল ওই মেয়ে আর ফিরে আসবে না। যদি ফিরে আসার মতো ওর সম্পর্কে জানার চেষ্টাই করতো কিংবা কোনো অনুভূতি থাকতো, তাহলে অবশ্যই অনেক আগেই মেয়েটা ফিরে আসতো। আর ঈশানের মুখ থেকে সব কিছু শুনে ওরা বুঝতে পেরেছিল মেয়েটা ওকে দেখে ভয় পেয়েছে, তাই হয়তো বা এ শহর ছেড়ে চলে গেছে। ঈশান শহরের বাইরেও অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথায় গেল সেই চোখ জোড়া? আব্বু আম্মু যখন ছেলেকে বোঝাতে পারছিল না, তখন ঈশান এক প্রকার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। ছেলেটা কখন কি করবে, কি করছে সেটা নিজেও বুঝতে পারতো না। বারবার খালি এদিকে ওদিকে ছুটে বেরিয়ে যেত, এক প্রকার উন্মাদ হয়ে গিয়েছিল। আম্মু অনেক চেষ্টা আর প্রচেষ্টা করেও ছেলেটা কিছুটা স্বাভাবিক করতে পারলেও বিয়ের জন্য কিছুতেই রাজি করাতে পারছিল না। তারপর শেষ যেদিন আম্মু ঈশানের রুমে আসে, দেখে ঈশান কিছু একটা ভাবছে আর নিজেই বিড়বিড় করছে। আম্মু এসে সামনে বসতেই ঈশান হঠাৎ করে থেমে গেল। এবার আম্মুকে দেখে ঈশান চুপচাপ হয়ে যাওয়াতে এবার আম্মু ঈশানের একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো, আর কতদিন এভাবে কাটিয়ে দিবে আব্বু? এবার অন্তত তো আমাদের কথাটা মেনে নাও। মেয়েটা আর কখনো ফিরে আসবে না। ওর কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? যে চলে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না। যে নিজে থেকে হারিয়ে গেছে তাকে কি করে আমরা খুঁজে বের করব? না ওর সম্পর্কে কোনো খোঁজ খবর আছে, আর না ডিটেলস কিছুই বলতে পেরেছ। তাহলে কি করে খুঁজে বের করব মেয়েটাকে? এত বড় একটা দেশে কি করে একটা মেয়েকে খুঁজে বের করা যাবে? আর যে লুকিয়ে থাকতে চায় তাকে অন্তত তো আর যাই হোক তুমি খুঁজে পাবে না। ও তোমাকে ভালোবাসে না। যদি তোমার অনুভূতিগুলো বুঝতো তাহলে কখনোই তোমাকে এভাবে এড়িয়ে দূরে যাওয়ার চেষ্টা করতো না। ঈশান চুপ করে রইল। আম্মু আবারও ওকে কিছু বলতে যাবে, তার আগেই ঈশান বলতে লাগলো, জীবনের প্রথম ভালোবাসা হয়তো, তাই ভুলতে পারছি না। আম্মু, আমার মনে হচ্ছে সবকিছু থেকে দূরে চলে যাচ্ছি। কেন জানি মেনে নিতে পারছি না সবটা। মনে হয় যে ও আমার আশেপাশে আছে, চোখ খুললে আর খুঁজে পাই না। কি হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারছি না। নিজের ওপর থেকে সবকিছু যেন আবার বারবার মনে হয় মেয়েটা আমাকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু কেন ভয় পেল জানি না। হয়তো ওর এরকম পরিস্থিতির কারণে আমি ওর সামনে একটা পরপুরুষের জন্য আমার থেকে দূরে চলে গেল। আমি ওকে বলতে চেয়েছিলাম ওর যদি সমস্যা থাকে আমি ওকে বিয়ে করে নেব। মেয়েটা এমন করে কোথাও হারিয়ে গেল। যদি কখনো দেখা পাই একটা কথা আমি জিজ্ঞেস করব, অন্যায়টা আমার কি ছিল? কাউকে ভালোবাসা তো অন্যায় নয়, তাহলে আমার সাথে কেন এমনটা করলো? আমার কথা শোনো, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। আর যতদিনই খুঁজে পাবে ততদিন হয়তো মেয়েটা বিয়ে করে ঘর সংসারে মনোযোগী হয়ে যাবে। তাই তুমিও এবার আমাদের কথা শোনো। একমাত্র ছেলে হয়ে এরকম পাগলামিটা করো না। তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে আব্বু আম্মু হয়ে আমাদের অবস্থা কি হবে? তোমার আব্বু কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। বারবার সে ভাবছে ছেলের এই অবস্থাতে এসে কি করবে, কোথায় যাবে। মানুষটা বারবার বাসায় ফিরে আসছে আর তোমাকে দেখার জন্য রুমের সামনে আসে। তুমি কি সেটা একবারও খেয়াল করেছো? একটা বার ভেবেছো কতটা টেনশন করলে মানুষ কাজকর্ম ছেড়ে বাসায় বারবার ফিরে আসে? আম্মুর অসহায় মুখের দিকে ঈশান কিছুক্ষণ যাবৎ তাকিয়ে রইল। তখন আম্মু ঈশানের মুখের পাশে হাত রাখল। ঈশানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
চোখ জোড়া বন্ধ করে নিতেই আম্মুর হাতের উপর হাত রাখলো। তারপর আম্মু বলতে আরম্ভ করলো, তোমার আব্বু তার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ের কথা বলছে। তোমার কি কোনো মতামত আছে আব্বু? আমি জানি তুমি বিয়েটা করতে চাও না, কিন্তু বিয়েটা করে নাও। মেয়েটা ভদ্র, আর তুমি যেমন চাইতে ঠিক তেমন। তোমার মনের মতো নয়, সে মায়াবী চোখের কিনা জানি না, তারপরও তুমি ভালো থাকবে ওর সাথে। মেয়েটার সম্পর্ক বলতে কোনো জিনিসই ওর লাইফে ছিল না। ও অনেক নম্র ভদ্র একটা মেয়ে, তোমার সাথে মানিয়ে নিতে পারবে। তুমি তো অনেক রাগী, কিন্তু ও অনেক নম্র। তুমি যা বলবে ও তাই শুনবে। দেখবে সবসময় তোমাকেই ভালোবাসবে। যে মেয়ের বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না, সে অবশ্যই তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাইবে না। প্লিজ আব্বু, বিয়েটা করে নাও। দেখো সারা জীবন ভালো থাকতে পারবে। ঈশান কোনো কথা বলছিল না। আম্মু বুঝতে পারলো এভাবে কাজ হবে না, তাই এক প্রকার ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করে দিল। ঈশানের হাতটা ছেড়ে দিয়ে কান্না করে দিয়ে আম্মু বলতে আরম্ভ করলো, বুঝতে পেরেছি আমাদের কথার কোনো মূল্য নেই তোমার কাছে, তাই না? একটা মেয়ের ভালোবাসাই তোমার কাছে সব হয়ে গেল। বুঝতে পারলাম যে আব্বু আম্মুর ভালোবাসাটা ছেলে মেয়েদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আব্বু আম্মু কষ্ট পেলেও তাতে কিছু যায় আসে না। অন্তত কোনো মেয়েকে ভালোবেসে আমার ছেলেকে তো সেটা ভুলেই গেছে যে তার জন্য দুটো মানুষ কষ্ট পাচ্ছে। এরপর থেকে তুমি যা খুশি তাই করতে পারো। তোমাকে আমরা কোনো বিষয়ে জোর করব না। তোমার যা খুশি তাই করতে পারো। তবে তুমি এরকম করে চুপ করে থাকলে অন্তত তো আর যাই হোক আমাদের টর্চার করা হবে, সেটা মাথায় রেখো। আম্মু চোখ জোড়া মুছে সেখান থেকেই চলে যেতে নিলে এবার ঈশান আম্মুর হাত ধরে ফেললো। ছেলে আম্মুকে জোর করে বেডে বসিয়ে দিয়ে আম্মুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর কোলের মধ্যে মাথা রেখে একটা হাত দিয়ে মাথার উপর রাখলো। চোখ জোড়া বন্ধ করে বলতে শুরু করলো, আম্মু, আমি বিয়ে করলে যদি তোমরা খুশি হও তাহলে তাই করব। তবে তার সাথে মানিয়ে নিতে কতদিন সময় লাগবে আমি চাই না। তাকে ভালোবেসেছিলাম আর তাকেই পেলাম না। তারপর অন্য কেউ লাইফে আসলে হুটহাট করে তার সাথে মানিয়ে নিতে পারবো, এটা ভাবা ভুল। তোমরা আমাকে একটু সময় দাও, আমি বিয়েটা এখন করে নেব, কিন্তু ওই মেয়ের সাথে আমাকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিও প্লিজ। আমি ওর সাথে কথা বলে নিব। সব ব্যবস্থা করব। তুমি বিয়ের আগে মেয়েটার সাথে কিছুদিন সময় কাটাও। দরকার পড়লে কথা বলো, তারপরও চুপ করে থেকো না। দরকার পড়লে কালকেই আমরা ওদের দেখতে যাব, আর মেয়েটার সাথে তুমি একান্তে কথা বলবে। দেখবে তোমার ভালো লাগবে ওকে। আম্মু, তোমরা এমন কিছু করো না। তোমাদের পছন্দ হলে আমি বিয়ে করে নেব। তাছাড়া আমার কোনো পছন্দ নেই। যাকে পছন্দ হয়েছিল তার মুখটা পর্যন্ত দেখতে পায়নি, আর তাকে সম্পূর্ণভাবে নিজের করে পাওয়ার আগে সে আমাকে দূরে সরিয়ে দিয়ে চলে গেছে। তাকে হয়তো কখনো ফিরে পাবো না, সে আমার কপালে নেই। তবে আফসোস, একটা যাকে এত বেশি করে চেয়েছিলাম তাকে পেলাম না। সে যার কপালে আছে আসলে তার কপালটা অনেক ভালো। তার ভাগ্যে এমন কেউ লেখা আছে যাকে এত চার পরেও আমি পাইনি। তাহলে কি তোমার আব্বুকে কথা বলতে বলবো? আমার কোনো ইচ্ছা আশা নেই। মেয়ের আব্বুর যদি কোনো সমস্যা থাকে তাহলে এসে কথা বলে যেতে বলো। যদি কোনো সমস্যা থাকে সেটাও দেখে যেন বলে। আর সব জানার পরে যদি মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে এই বিষয়টা ওর থেকে কিছুই লুকিও না। না, তোমার আব্বু তার বন্ধুকে সবাই বলেছে। তিনি মেয়েকেও সবটা জানিয়েছেন। তার মেয়ের কোনো মতামত নেই। তিনি যা বলবেন সেটাই, কারণ মেয়ে ওর আব্বুকে খুব সম্মান করে। তাছাড়া ওরা ভাবে পরিবারের মানুষগুলো যা সিদ্ধান্ত নেয় সেটাই সন্তানের জন্য সঠিক। ঠিক আছে আম্মু, সবকিছু জানার পরেও কোনো সমস্যা নেই। আর মেয়ে যেহেতু এত কিছুর পরেও বিয়েতে রাজি হয়েছে তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোমরা যা ভালো বোঝো তাই করো। তবে বিয়ের আগে আমি কারোর সাথে কোনো কথা বলতে চাইছি না। সবটা যেহেতু তুমিই জানো তাহলে বিয়ের পরে না হয় কথা বলে নিব। ছেলে থেকে এরকম পজিটিভ উত্তর পেয়ে আম্মু সেদিন যেন এক প্রকার পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছিল। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাই আব্বুকে তখনই জানালে আব্বু বাসায় এসে ঈশানকে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিয়েছিল।
ফ্রেন্ডের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে, আত্মীয়তা আরও গভীর হবে, সেটা ভেবেই উনি খুশি হয়েছিলেন। ঈশান আপুর এরকম কর্মকাণ্ডে মুচকি হেসেছিল। তার 1 সপ্তাহ পর খুব ধুমধামের সহিত ওদের বিয়েটা হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয়, ঈশান এখনো পর্যন্ত মেয়েটাকে দেখতেই পারেনি। মেয়ে নাকি পর্দাশীল। ঈশান ভেবেছিল একজনের মুখ না দেখে প্রেমে পড়েছিল, তারপর আরেকজনকে মুখ না দেখে বিয়ে করে নিল। ঈশান ভাবনায় এতই বিভোর ছিল যে কখন বিয়ে করেছে কখন বাসায় এসেছে জানে না। তারপর বিয়েটা করে নিয়েছে। কাজী যেখানে সাইন করতে বলল, যা যা করতে বলল সবই করেছে। চুপচাপ ভদ্র ছেলের মতো বিয়েটা করে বসেছিল। বন্ধুরা হাজারটা কথা বললেও ঈশান কোনো কথা বলেনি। একটা জিনিস ঈশান আর চোখে খেয়াল করেছে, যাকে বিয়ে করলো সে শাড়ির জায়গায় একটা সাদা বোরখা পরে বসে আছে। আর এত ঢিলেঢালা বোরখা পরেছে যার জন্য মেয়েটার মুখটা তো দূরে থাক, চোখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ভালো লাগলো এটা ভেবে যে ওর লাইফে আসছে সে একান্ত ব্যক্তিগত ওর, তাকে হয়তো বা আগে কেউ দেখেনি। পর্যবেক্ষণে ওই মায়াবিনী চোখের চাহনির কথা মনে হতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। আজকে সারা জীবনের জন্য মেয়েটা ওর থেকে হারিয়ে গেল, আর সারা জীবনের জন্য মেয়েটাকে দূরে সরিয়ে দিল। একটা বিয়ে শুধু দুটো মানুষকে কাছে এনে দেয় না, আরও কতগুলো সম্পর্ক দূরত্ব তৈরি করে। যেমন ঈশানের কিংবা ওই মেয়েটা যাকে ঈশান বিয়ে করেছে তার যদি কোনো সম্পর্ক থাকতো, ওদের বিয়ের মাধ্যমেই দুজনের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে দুজন দূরে সরিয়ে দিত, আর এটা হবারই ছিল। তো ঈশান মেয়ের আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। বেশ স্বাভাবিকভাবেই মেয়ের বাবা যেন বন্ধুর মতো করে ঈশানের কাঁধের উপর হাত দিয়ে ওকে 15 মিনিট যাবৎ জ্ঞান দিয়েছে। তারপর যখন গাড়িতে উঠল, মেয়েটা কাঁদছিল, কিন্তু খুব জোরে আহাজারি কিংবা চিৎকার চেঁচামেচি করে নয়, গুনগুন করে কাঁদছিল। মেয়েটার এমন কান্নাকাটি ঈশানের ভালো লাগছিল। ঈশান একটা টিস্যুর বক্স এগিয়ে দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিল, নিন, চোখটা মুছে নিন। কান্নাকাটি আমার পছন্দ না, প্লিজ কান্না করবেন না। আপনাদের বাসা থেকে আমাদের বাসাটা খুব বেশি হলে 1 ঘন্টা দূরত্ব, তাই যখন ইচ্ছা হবে আমাকে বলবেন, আমি আপনাকে বাসায় দিয়ে আসব, আর কালকেই আবার বাসায় চলে আসতে পারবেন। অন্যদিকে মেয়েটা কি ভাবলো তার ঠিক নেই। মেয়েটা ঈশানের হাত থেকে টিস্যু নিয়ে নেকাপের নিচ দিয়ে চোখ জোড়া মুছে নিল। তারপর ঈশানের সামনে একটাবার নেকাপ তুলল না। ঈশান ভাবলো মেয়েটা হয়তো ছোটবেলা থেকে এরকম। খুব বেশি জানতে ইচ্ছে করছিল মেয়েটা মাদ্রাসায় পড়ালেখা করেছে কিনা। তারপরও আর কোনো প্রশ্ন করলো না। ঈশান বউ নিয়ে বাসায় চলে আসলো 1 ঘন্টা 10 মিনিটের মাথায়। এসে গাড়ি থেকে নামতেই আম্মু এসে মেয়েটাকে বরণ করে ঘরে তুলে নিল। তারপর কি সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে রাত 10টা অবধি ঈশান আব্বু আম্মুর আর আত্মীয় স্বজনদের সাথে কিছুক্ষণ আলোচনা করলো। আর কালকে কিভাবে কি করতে হবে, কোথায় কি করা হবে, এসব বিষয় নিয়ে কাকে কি দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করা হলো। ঈশান সেখানেই বসে সব কিছু শুনছিল। বিয়ে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আব্বু আম্মু করতে বলেছে, তাদের খুশির জন্য করে নিল, ব্যাস এইটুকুই। কিন্তু ভবিষ্যতে কিংবা পরবর্তীতে কিভাবে সেটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। এখনও মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে আজকে শেষবারের মতো একজনকে খুব বেশি পর করে দিতে হলো। কিন্তু যার কথা ছেলেটা ভাবছে সে কি আদৌ কখনো ঈশানের ছিল? তবে যাই হোক, ঈশানের আস্তে আস্তে হলেও মেয়েটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ যে মেয়েটা ওকে বিশ্বাস করে এত কিছু জেনে শুনে বিয়ে করে এসেছে, তাকে অবহেলা করা কিংবা দূরে সরিয়ে রাখাটা মেয়েটাকে এক প্রকার ছোট করা হবে। তাই ঈশান চায় না এরকম কিছু করতে। তবে মেয়েটার সাথে মানিয়ে নিতে সময় লাগবে। জীবনে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করা তো দূরে থাক, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনি। এত বড় লোকের ছেলে হবার পরেও কারোর সাথে কখনো ফ্লার্টিং করা কিংবা প্রেম ভালোবাসার মধ্যে জড়ানো এরকম কোনো ঝামেলায় আদৌ কখনো যায়নি। জীবনে প্রথমবার যার মায়ায় পড়েছিল সেই মেয়েটার সাথে কথা বলতে গিয়ে পুরো 1 মাস পার হয়ে গিয়েছিল। আর শেষবার যখন দাঁড়াতে বলেছিল, মেয়েটা ভয় পেয়ে ওর থেকে দূরে সরে গিয়েছিল। আর এই মেয়েটা কি ওর এরকম জড়তার সংকোচ কাটিয়ে ওর লাইফে থাকতে পারবে কি না, হাজারটা প্রশ্ন নিয়ে নিজের রুমে ঢুকলো। এসে বুঝতে পারলো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিছানাটা।
ছোট বড় অনেক বাতি দিয়েই রুমটা আলোকিত করা হয়েছে। ঈশান এসে বাতিগুলো নিভিয়ে দিল, তারপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কোনো রকম এসে মেয়েটার সামনে কিছুক্ষণ বসে রইল। মেয়েটা উঠে সালাম করলো না। ঈশান বুঝতে পারল এটা যে জায়েজ নেই, সেটা ওর মাথায় খুব ভালোভাবে গেঁথে গেল। ঈশান 5 মিনিট চুপ করে বসে রইল, কিন্তু কোনো কথা বলল না। তবে আসার পর একটা জিনিস ঈশান খেয়াল করেছিল, মেয়েটা ওকে সালাম দিয়েছিল আর ঈশান সালামের জবাব দিয়েছিল। তারপর থেকে আর কোনো কথা হয়নি। মেয়েটা 2 হাঁটুতে হাত রেখে বলেছিল, এখনও নেকাপের আড়ালেই চোখ থেকে শুরু করে মুখটা ঢাকা, হাত মোজাগুলো পরা। ঈশান এরকম কিছু দেখে কিছুক্ষণ ওর হাতের দিকে তাকিয়েছিল, তারপর চুপচাপ উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে কিছু টাকা বের করে এনে মেয়েটার সামনে রাখলো। মেয়েটা অবাক হলেও বুঝতে পারলো এগুলো দিনমোহরের টাকা। এবার ঈশান বলতে শুরু করলো, এগুলো বিয়ের কাবিন নামায় লেখানো হয়েছিল। এসব আপনার টাকা। হ্যাঁ, এটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, তবে আর যাই হোক ফিরিয়ে দেবেন না। আপনার আব্বু আর আমার আব্বু মিলে এটা ঠিক করেছিল। আমি কিন্তু এত টাকা লেখাতে বলিনি আপনাকে, কিংবা আপনার ফ্যামিলিকে চাপ দেওনি। আপনারা যদি কিছু না লিখতেন তাতেও হতো। অবশ্যই এটা লিখতে হয় আমি জানি, তাই কিছু টাকা লিখলেই হতো। ঈশান খুব ভালো করে বুঝতে পারছে মেয়েটাও জানে যে এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, যেটা ওদের দেনমোহরে লেখানো হয়েছিল। ঈশান টাকাগুলো আব্বুর থেকে নিয়ে জমিয়েছিল। স্কুল লাইফ থেকে শুরু করে এই অবধি টাকাগুলো নিজেই জমিয়েছিল। তার উপর প্রতি মাসে অনলাইনে কাজ করে কিছু টাকা পেত। সব মিলিয়ে দেনমোহরের টাকা দিয়ে আরও কিছু টাকা বেঁচে গেছে। সেই টাকাটা ব্যাংক থেকে তুলে এনে রেখেছিল বিয়ের আগের দিন, সেটাই মেয়েটার সামনে রাখলো। এতগুলো টাকা মেয়েটা হাত দিয়ে ছুঁয়েও দেখল না। তারপর ঈশান চুপ করে আছে দেখে মেয়েটা বলতে শুরু করলো, আপনি এগুলো রেখে আসুন। এই না না, ঠিক আছে, আপনাকে উঠতে হবে না, আমি রেখে আসছি। আর শুনুন, যখন প্রয়োজন হয় আমি আপনার থেকে চেয়ে নেব। মেয়েটা উঠে গিয়ে সেখান থেকে টাকাটা এনেছিল সেখানেই রেখে আসলো। তারপর ডিম লাইটটা জ্বালিয়ে দিল আর ঈশানের কাছে এসে কিছু বলতে যাবে তার আগেই ঈশান বেড থেকে উঠে দাঁড়ালো আর ওর দিক থেকে কিছুটা দূরে সরে গিয়ে এবার মাথার চুলগুলোতে একবার হাত বুলিয়ে বলতে আরম্ভ করলো, আপনি পর্দাশীল একজন দিনদার মেয়ে, কোরআন হাদিসটা সম্পর্কে জানেন। সবকিছু জানার পরেও আমাদের মতো জেনারেল লাইনে পড়ুয়া একজন ছেলেকে কেন বিয়ে করতে রাজি হলেন? আপনার এরকমটা করার কথা না। যত জানি আপনারা মাদ্রাসার লাইনে কিংবা কোনো হুজুর গোছের লোকদের কাউকেই জীবনসঙ্গী হিসেবে পছন্দ করতেন, কিংবা তেমন কারোর সাথে আপনার বাবা মা বিয়ে দিত। তাহলে আমার মতো একটা ছন্ন ছাড়া এরকম দিন দুনিয়া ভুলে থাকা ছেলেকে, যে কিনা একজনের প্রেমে পুরো উন্মাদ হয়ে গিয়েছিল, সবটা জেনে কেন তাকে বিয়ে করলেন? আব্বু বলেছিল তাই। তাছাড়া আব্বু আমার কথা আমি খুব মানি। ওনারা যা করবেন আপনাদের ভালোর জন্যই করবেন, আমি সেটা খুব ভালো করেই জানি। আমার তেমন কোনো পছন্দ নেই। একটা কথা জানেন তো, বিয়ের আগে এসব সম্পর্ক হারাম। তবুও এখনকার দিনের মানুষ এগুলো মানে না। কথাগুলো তাদের কাছে মিথ্যে মনে হয়, কিন্তু তাদের মিথ্যে মনে হলেও তো আল্লাহর কালাম আর হাদিস কখনো মিথ্যে হবে না। তাই আমি এটাকে মেনে চলি। তাই বিয়ের আগে কারোর দিকে তাকানো বা কোনো ছেলের সাথে আমি কখনো কথাও বলিনি। আর আব্বু যেখানে ঠিক করেছিল, বলেছিল আপনি ভালো ছেলে, তবে একটু রাগী, আর আব্বুর বন্ধু ছেলে, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেছিলাম। কার সাথে জুটি লেখা সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। আপনার সাথে আমার জুটি লেখা হয়েছিল, তাই উপরওয়ালার পক্ষ থেকে আমাদের বিয়ে হয়েছে। তাছাড়া আপনার সাথে আমার জীবনটা লেখা ছিল, তাই অন্য কোথাও যাওয়ার চেষ্টা করলেও যেখানেই যাই শেষ পর্যন্ত ঘুরে ফিরে আপনার কাছেই আমাকে আসতে হতো। আর আপনার সাথে আমার বিয়েটা হবে, সেটা যেভাবেই হোক। মেয়েটার কথাই যুক্তি আছে। ঈশান বুঝতে পারল, কারণ উপরওয়ালা ব্যতীত এমন কোনো চিন্তাভাবনা কল্পনাও করা যায় না যেটা তিনি না যান। তাই ঈশান বুঝতে পারল মেয়েটা দিনদার, পর্দা করেছে, মেয়েটা এখনও নেকাবটা ওঠায়নি। কিন্তু ঈশান একবার মেয়েটাকে দেখতে চাইল না। একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আবারও বলতে লাগলো, সবই বুঝলাম, কিন্তু ভদ্র, নম্র আর আল্লাহওয়ালা কোনো ছেলেকে ছেড়ে আপনি আমার মতো একটা বোকাটে আর বড়লোকের বকে যাওয়া ছেলেকে কেন বিয়ে করতে গেলেন? আমার সাথে তো সুখে নাও থাকতে পারেন তখন। সুখ জিনিসটা আল্লাহ প্রদত্ত। যেমন বিয়েটা ওনার তরফ থেকে লেখা ছিল, তাই সেভাবেই হয়েছে। আর সুখ জিনিসটাও তাই। ইভেন সব কিছুই
আপনি চলাফেরা করছেন, সব কিছুই তার হাতে, তাই তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। এতে আমি না করি কিংবা তাতে তার কিছু যায় আসে না। সে যেটা চায় সেটাই তো হবে। তাই খামোখা অন্য কারোর সাথে ভালো থাকার চেষ্টা করেও তো লাভ হবে না। যদি তিনি না চান, সেটাই হয়েছে। আর হ্যাঁ, এসব কথা আর জিজ্ঞেস করবেন না। এখন যেমন আছে ভবিষ্যতেও তো চেঞ্জ হতে পারে। এখন এলোমেলো ঘোরাফেরা করেন, কিন্তু বিয়ের পরে তো ঠিক হতেও পারেন। আপনি একটা ভুল করেছিলেন, বিয়ের আগে কোনো সম্পর্কে জড়ানো জেনার সমতুল্য। হারাম সম্পর্কে না জানিয়ে তখন কাউকে পছন্দ হতো তাহলে তাকে বিয়ে করে নিতেন। কেন করেছেন এমনটা? নিতে চেয়েছিলাম, কিন্তু চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়েছিলাম, তাই দেখার সৌভাগ্য হয়নি। তার সাথে কথা বলারও সৌভাগ্য হয়নি পর্যন্ত। নামটাও জানতাম না। তারপর সে যেদিন দেখা হলো, বলতে চেয়েছিলাম, আমার মনের কথা বোঝাতে চেয়েছিলাম যে খুব বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে বলার আগে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। সে হয়তো বা আমাকে সহ্য করতে পারেনি, কিংবা ভুল বুঝেছিল, আর 10টা বকেটের ছেলের মতো ভেবে সেখান থেকে চলে গিয়েছিল। এমনটা তো নাও হতে পারে। সে হয়তো হারাম কোনো সম্পর্কে জড়াতে চায়নি, তাই আপনাকে ওরকম করে এড়িয়ে গেছে। কিন্তু আপনি চেষ্টা করলে হয়তো বা সবটা ঠিক করে নিতে পারতেন। বিয়ে করে নিলেও তো হতো। মেয়েটার কথাতে ঈশান কিছুটা অবাক হলেও তারপর মনে হলো যে মেয়েটার দিক থেকে যেটা ভাবা সেটা ভেবেছে। তাই এবার ঈশান বলতে লাগলো, চেয়েছিলাম মনের কথাগুলো বলতে। তারপর যদি সে এরকম কোনো কথা বলতো, আমি জানতে চেয়েছিলাম যে আমি তাকে আর যাই হোক বিয়ে করে নিতে চাই। সে যেমন করে চায় আমি তেমন করেই নিজেকে তৈরি করব। কিন্তু সেই সুযোগটাও সে আমাকে দেয়নি। আমি এটা সুযোগ কাউকে লাইফে এনে কিংবা কাউকে নিজের সাথে জড়িয়ে রেখে তাকে সারা জীবন ভালোবাসার চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। পুরোটা এমন করে আমার থেকে হারিয়ে গেছে। গত 6টা মাস আমি তার কোনো দেখাই পাইনি। আব্বু আম্মুর জোরাজুরি আর জেদের কাছে আমাকে মানতে হয়েছে। আম্মুর কান্নাকাটি দেখে আমাকে বিয়েটা করতে হয়েছে। তার মানে আপনার বিয়েতে কোনো মত ছিল না? আব্বু আম্মু জোর করে বিয়েটা করলো বলেই আপনি বিয়েটা করেছেন? যেমন ভাবতে পারেন তেমনটাই। তবে যাই হোক, আপনার কাছে সময় চাই। আমি একটা সম্পর্কে জড়ালেও আমি আপনাকে অবহেলা করতে পারবো না। ধর্ম মোতাবেক আপনি আমার স্ত্রী। আজ হোক কিংবা কাল হোক, স্বামী স্ত্রীর বন্ধনটা আরো দৃঢ় হবে, অটুট হবে, সম্পর্কটা আরো গভীর হবে। আমি কাছাকাছি আসবো আপনার, আমাদের মাঝে সখ্যতা তৈরি হবে, কিন্তু এর মাঝে আমার থেকে কখনো অবহেলা পাবেন না। আপনি একজন পর্দাশীল নারী। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, এমন কোনো কাজ করবেন না যার জন্য আমার ফ্যামিলি কষ্ট পায়। আমি আপনার উপর রেগে যাই। আমার রাগ হয়তো বা অনেক। আমাকে বোঝে চলার চেষ্টা করলে অন্তত আর যাই হোক, আমি তার উপর রাগ তো করবই না, উল্টো তাকেও বোঝার চেষ্টা করব। আপনি আমার স্ত্রী, তাই আপনাকে অবহেলা করার কোনো প্রশ্নই আসে না। আমি এই কথাগুলো আমার আম্মুকে বলেছিলাম। ইভেন আজকে আপনার বাসা থেকে আসার সময় আপনার আব্বুকেও আমি বলে এসেছি। আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাব। শুধু কি স্বামীর দায়িত্ব পালন করে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়? সেটা হয়তো হয় না, কিন্তু তার জন্য আমার সময় চাই। আমি বুঝতে পারছি বাসরাতে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা বললে তার মনটা কতটা আঘাত লাগে। আপনি হয়তো সারা জীবনে একটা সম্পর্কে জড়াননি, সবসময় ভেবেছেন আপনার স্বামীকে ভালোবাসবেন। আর আমি জানি পর্দাশীল মেয়েদের কাছে এটাই সবচেয়ে মূল লক্ষ্য। স্বামীর হাতে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য সবসময় নিজেকে আগলে রেখেছেন আর রক্ষা করে এসেছেন। আর আজকে যখন আমি আপনাকে বিয়ে করার পর আপনার হাত ধরে দেখা তো দূরে থাক, আপনার মুখটা পর্যন্ত দেখিনি, তখন হয়তো আপনার খারাপ লাগছে। তবে যাই হোক, সবকিছুর জন্য সময় লাগবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি কোনো জোর করছি না। আপনি আমাকে একটু সময় দিন। আমার চেষ্টা করতে একটু সময় লাগবে। আমি সবকিছু কাটিয়ে উঠতে কিছুদিন সময় নিয়েছিলাম, কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু এখনো মনে হয় একটা ঘোরের মধ্যে আছি। আমার আপনাকে বুঝতে, দেখতে, জানতে, শুনতে একটু সময় লাগবে। সময়টা পেরিয়ে গেলে আমি নিজে থেকে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ও, সবকিছু দায়িত্ব থেকেই করবেন, ভালোবাসার চেষ্টা করবেন না কখনো, তাই তো? ভালোবাসা? কেন, বউকে ভালোবাসতে ইচ্ছে করবে না? নাকি স্ত্রী আর স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকারটা রাখে না? অবশ্যই রাখে। বিয়ের আগে হয়তো ভালোবাসাটা হারাম সম্পর্ক, কিন্তু বিয়ের পরে বউকে ভালোবাসার কোনো হারাম নয়, হালাল। এটি সম্পূর্ণ জায়েজ আছে। আপনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি মাঝরাতেও ঘুমের মাঝেও তার স্ত্রীকে কাছে চায়,
তখনও যেন ওই স্ত্রী তার স্বামীটাকে সাড়া দেয়। তাহলে আপনি কেন চাইবেন না আপনার স্ত্রীকে ভালোবাসতে? আর একটা মেয়ে কি সারা জীবন আপনার সাথে শুধু সংসার করে যাবার জন্যই আসবে? ভালোবাসা পাওয়ার যোগ্যতা সে রাখে না? সে কি মেয়ে বলে এটাও ফেল না? আপনি এরকম ভাববেন না প্লিজ। আমি এরকম করে বলতে চাইনি। এসব আপনার কাছে মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি আপনাকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। সময়ের সাথে সাথে একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে। প্রথমবার কাউকে ভালোবাসার পর দ্বিতীয়বার ভালোবাসতে সময় লাগবে। মায়া সৃষ্টি হতে আরও বেশি সময় লাগবে। তাই আমাকে একটু সময় দিবেন। আমি ঠিক আপনাকে ভালোবাসতে পারবো। আমি আপনাকে জোর করছি না, তবে আপনাকে জানিয়ে রাখলাম, একজনের স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকে। আমি খুব সাধারণ মেয়ে, আপনাকে কোনো বিষয়ে জোর করব না, এখনই বলে দিলাম। আর আপনি বললেন না আপনার ফ্যামিলিকে যেন কখনো কষ্ট না দিই। আমার তরফ থেকে তেমন তেমন কিছু যেন না হয়, আমি সেটাই চেষ্টা করব। আর আপনাকেও কথা দিতে হবে, আপনি এখন থেকে রোজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যদি না পড়ে থাকেন তাহলে এখন থেকে চেষ্টা করবেন, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করবেন। কারণ জানেন তো, এই জীবনটা না শেষ জীবন নয়, এর পরেও আর একটা জীবন আছে, রুহের জীবন। সেখানে সারা জীবন কাটাতে হবে, অন্তত অসীমকালের জন্য, যেখানে একবার প্রবেশ করলে আর বেরোনোর কিংবা শেষ হওয়ার কোনো সুযোগ নেই। তাই সেখানে ভালোভাবে থাকার জন্য, সুখে থাকার জন্য উপরওয়ালার ইবাদতের দরকার আছে। যদি সেটা না করে থাকেন, এখন থেকেই করবেন। আমি ট্রাই করব আপনাকে সময় মতো মনে করিয়ে দেওয়ার। তবে আপনারও চেষ্টা করতে হবে। প্রথমে হয়তো ভালো লাগবে, এমনকি এমনটা হওয়াটা আসলে খুব স্বাভাবিক। চেষ্টা করতে করতে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। পর্দাশীল মেয়েগুলো হয়তো আল্লাহ প্রদত্ত কোনো শক্তি আছে, কারণ রাস্তায় এমন প্রপার পর্দাশীল কাউকে দেখলে মন থেকে একটা শ্রদ্ধা বেরিয়ে আসে। বোরখাওয়ালা প্রপার পর্দা করা কোনো মেয়েকে দেখলে তার দিকে তাকাতেও ইচ্ছে করে না, কারণ উপরওয়ালার তরফ থেকে কেমন যেন একটা সম্মান ভিতরে তাদের জন্য দেওয়া হয়েছে। ঈশান যখন যেখানে এরকম কাউকে দেখেছে তাদের থেকে 10 হাত দূরে গিয়ে হেঁটেছে। চোখের দিকে তাকানো তো দূরে থাক, সামনের দিকে তাকিয়ে কখনো ভালো করে খেয়ালও করেনি মেয়েটা কেমন পোশাক পরেছে, কিংবা মেয়েটার হাইট কতটুকু। ঈশান অন্তত এইটুকু জানে এদের একটা অসম্ভব রকমের গুণ থাকে, আর ঈশান সেটা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই মেয়েটার কথা যতই শুনেছিল ততই বেশি মনোমুগ্ধ হয়েছিল। ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। ওর কথার কাছে ঈশানের কথা যেন তুচ্ছ, মূল্যহীন। ঈশান এতদিন যাবৎ যা ভেবেছে, যা করেছে তা হয়তো অন্যায় ছিল, দোষে ছিল, এখন সেটা বুঝতে পারছে। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েটার কথা শুনল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা বলল, আপনি দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসুন। আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খারাপ লাগছে। স্বামীর ঘরে স্ত্রী বসে আছে আর স্বামী দাঁড়িয়ে আছে, সেটা এক প্রকারের বেয়াদবি। আপনি দয়া করে বসুন। মেয়েটার এরকম কথাতে ঈশান চুপচাপ ওর সামনাসামনি বসলো। ঈশান একটাবারও নিজে থেকে মেয়েটার নেকাবটা ওঠানোর সাহস পেল না, কিংবা দেখার ইচ্ছে হলো না। মেয়েটা এতে মাইন্ড করলো কিনা ছেলেটা জানে না, তারপরও চুপ করে রইল। একটা সময় দীর্ঘশ্বাস ফেলে ঈশান বলতে লাগলো, নিন, অনেক কথা বলা হয়েছে, এবার না হয় ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, কিন্তু আপনি বেডে শোবেন, অন্য কোথাও যাবেন না প্লিজ। আব্বু আম্মু জানতে পারলে রেগে যাবেন। ঠিক আছে। আর শুনুন, বলেছিলাম কি, যেহেতু নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি, তাই 2 রাকাত নফল নামাজ পড়ে নিলে খুব ভালো হতো। আল্লাহর কাছে দোয়া করলে উনি আমাদের দোয়া কবুল করতেন। ঈশান কিছু একটা ভেবে বলতে আরম্ভ করলো, সেটা নয় তোলা থাক। যেদিন নতুন করে জীবন শুরু করব দুজনে, যেদিন আপনাকে ভালোবাসতে পারবো, সেদিন না হয় সবটা শুরু করব। মেয়েটা কিছুক্ষণ ভাবলো, ছেলেটাকে এমনি সব কিছুতে চাপ দিলে হিতের বিপরীত হতে পারে, তাই বলল, ঠিক আছে, আপনি যেমন মনে করেন তেমনই হবে। ঈশান পাশে শুয়ে পড়ল। মেয়েটাও ওর অন্য পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব, তার উপর ঈশান মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রেখেছে। মেয়েটার কেন জানি বিষয়টা অন্যরকমভাবে নিলেও ঈশান সেটা বুঝতে পারল না। মেয়েটা একটু বাদেই বলতে লাগলো, শুনুন, আমি সকালবেলা নামাজের জন্য আপনাকে ডেকে দেব, দয়া করে উঠবেন প্লিজ। ঠিক আছে। মেয়েটার কথার জবাব দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা ঈশান জানে না। তারপর যখন ঘুম ভাঙলো, দেখে পুরো রুমটায় লাইট জ্বালানো।
আর মিষ্টি একটা কণ্ঠ বারবার কানে ভেসে আসছে। মেয়েটার এরকম কণ্ঠস্বর শুনে ঈশান আশেপাশে তাকালো। তারপর যখন খেয়াল করলো ওর পাশে কেউ একজন বসে আছে আর বারবার ডাকছে, তখন ঈশান উঠে বসলো। তারপর চোখ ডলতে ডলতে বলতে লাগলো, এত সকাল সকাল ডাকছেন যে? রাতে বললাম না আপনাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকবো। উঠুন, উঁচু করে নিন, আজ থেকে নামাজ পড়া শুরু করুন। আমি বুঝতে পারছি আপনি হয়তো ফজরের নামাজ পড়েন না, একটু সময় লাগবে, তারপর যখন অভ্যেস হয়ে যাবে দেখবেন ভালো লাগবে। এই সময়টাতে ঘুমাতে নেই। ফজরের আজান পড়লে একটু হাঁটাহাঁটি করলে দেখবেন শরীর ভালো থাকবে। আর এই সময়কার বাতাসটা না শরীরের পক্ষে খুবই উপকারী। একটু বসে থেকে তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ালো ছেলেটা। এক প্রকার ঢুলতে ঢুলতেই ওয়াশরুমে ঢুকে গেল। 10 মিনিট বাদে বেরিয়ে এসে তারপর খেয়াল করলো মেয়েটা দুটো জায়নামাজ বিছিয়ে রেখেছে। আম্মুকে হয়তো এগুলো দিয়ে গেছে। একটা জায়নামাজ একটু এগিয়ে বেছানো। ঈশান কিছু বলতে যাবে তার আগে মেয়েটা মাথা নিচু রেখে উত্তর দিল, আসলে আপনি আমার স্বামী, আর স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে স্বামীকে একটু আগেই পড়তে হয়। ঈশান দাঁড়িয়ে গেল। তারপর দুজনে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করে নিয়ে মোনাজাতে হাত তুলে দোয়া করলো। মোনাজাত শেষ হলেই ঈশান এসে আবারও যখন শুয়ে পড়বে তখন মেয়েটা বলতে লাগলো, এখনই শুয়ে পড়েন না, একটু হাঁটাহাঁটি করে আসুন, দেখবেন ভালো লাগবে। না মানে আসলে আজকে বাড়ি ভর্তি এত মানুষ, এত সকালে সবার সামনে গেলে কিছুটা লজ্জা লাগবে, তাই আর কি বলছিলাম কি আজকে না যাই, অন্য কোনো দিন যাই। না হয় অনুষ্ঠানটা মিটে গেলে তারপর না হয় হাঁটাহাঁটি করে আসবো। আর আমার তো বেশ বেলা করে ঘুমানোর অভ্যাস, আমি একটু ঘুমাই, যখন সবকিছু মিটে যাবে তখন থেকে না হয় সকালে আর ঘুমাবো না। ঠিক আছে, ঘুমান, কিন্তু অভ্যেস করবেন সবটা আস্তে আস্তে। ঘুমাবেন ঠিক আছে, রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে হয় আর উঠতে হয় খুব সকাল সকাল। সেটা কি জানেন? রাতের ঘুমটা মানুষের শরীরের জন্য খুবই জরুরি। বুঝতে পেরেছি, আর কোনো কিছু না বুঝলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি এখন কি করবেন? ঘুমাবেন না বসে থাকবেন, নাকি আপনি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন? না না, তেমনটা নয়, আসলে আমি এখন কোরআন তেলাওয়াত করব, তাই আর কি বলছিলাম যে আপনি বাইরে যাবেন কিনা। আপনি যেহেতু বাইরে যাবেন না, তাহলে ঘুমান। মেয়েটা দূরে গিয়ে জায়নামাজের উপর বসে পড়ল। আর ঈশান উল্টো দিকে ফিরে শুয়ে রইল একটা চাদর গায়ে জড়িয়ে। এবার গুনগুন একটা মিষ্টি শব্দ কানে ভেসে আসতে লাগলো তার। কি সুন্দর ছন্দের মতো সুরের গাঁথুনি, সব মিলিয়ে এত সুমধুর কণ্ঠ কিংবা আওয়াজ ঈশান প্রথমবার শুনছে বলে মনে হচ্ছে। ছেলেটা চুপ করে রইল, বোঝার চেষ্টা করলো মেয়েটার এরকম মিষ্টি কণ্ঠ আগে কখনো কোথাও শুনেছে কিনা। কেন জানি কণ্ঠটা চেনা চেনা লাগছিল, তারপরও বুঝতে পারল না কোথায় শুনেছে। ঈশানের বারবার মনে হচ্ছিল যে যে মেয়ে তেলাওয়াত এত সুন্দর তার চেহারা কতটা সুন্দর হবে। এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে ঈশান একবারও নিজের বউয়ের মুখটা দেখেনি, আর মেয়েটাও কখনো মুখে নেকাবটা খোলেনি। নেকাব ছাড়া মেয়েটাকে কেমন দেখতে হবে, কালো নাকি ফর্সা সেটা জানে না, তবে দেখতে খুব ইচ্ছে করছে আজকে। যার কণ্ঠটা এত সুন্দর তার মুখটা না কত সুন্দর হবে। ঈশান সেটাই ভাবছিল। পরক্ষণে আবার মনে হলো একজনের চোখ দেখে পাগল হয়েছিল, কিন্তু চেহারা দেখার আগেই ওকে পাগল বানিয়ে দিয়ে চলে গেল। ঈশান কিছুক্ষণ বাদে এবার মেয়েটার দিকে ফিরল। মেয়েটা এখনও সুন্দর করে তেলাওয়াত করছে। 1 ঘন্টা যাবৎ ঈশান নিজের স্ত্রীর এরকম গুনগুনিয়ে তেলাওয়াত শুনল। এত ভালো লাগছিল যে আর ঘুমোতেই পারেনি। তারপর যখন মেয়েটা তেলাওয়াত শেষ করে বাইরের দিকে গেল তখন ঈশান শুয়ে পড়ল। আর তারপর যখন আবারও ঘুম ভাঙল তখন বেলা 10টা বাজে। আবারও মেয়েটাই ওকে ডেকে তুলল। খেয়াল করলো কেউ একজন ওর সামনে বসে আছে। এমন কিছু দেখেই ঈশান উঠে বসল। আশেপাশে তাকিয়ে কাউকে যখন না পেল না, মায়াবিনী মুখের অধিকারিণী এক সুন্দরী, শুধু সুন্দরী বললে ভুল হবে, এ তো সাক্ষাৎ পরী ওর সামনে বসে আছে। ঈশান চোখ বড় করে তাকিয়ে রইল, তারপর আশেপাশে তাকালো। এই মেয়েটা আবার কে? ওর বউ যদি একে এখানে দেখে তাহলে তো ভুল বুঝবে। ঈশান মেয়েটাকে তাড়াহুড়ো করে বলতে লাগলো, এ কি, আপনি কে, আর এখানে কেন? মেয়েটা মিষ্টি করে হাসলো, সাথে সাথে হাসিটা যেন ঈশানের বুকে গিয়ে লাগলো। ঈশান রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে দেখে মেয়েটা আবারও একটু মিষ্টি হেসে বলতে লাগলো,
কাল যাকে বিয়ে করে ঘরে আনলেন আমি সেই মেয়ে। একটাবার তো রাতে নিকাবটা তুলে আমাকে দেখেননি, তাহলে কিভাবে বুঝবেন আমি কে? অবশ্য আপনি চেষ্টা করলে আমি আপনাকে বাধা দিতাম না, কারণ আপনার অধিকার ছিল। আর নিজে থেকে আমার হাতটা ধরেননি, আর আমাকে একবার দেখতেও চাননি। ভাবলাম এতদিন আমার থেকে দূরে থাকবেন তার ঠিক নেই, তাই নিজেই না হয় স্বামীকে আমার মুখটা দেখাই। তাছাড়া তার হক আছে এখন আমাকে দেখার। ঘরের মধ্যে আমি আর আপনি ছাড়া তো কেউ নেই, তাই নিকাবটা খুলে রেখেছি। হাঁ করে ছেলেটা কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। এরকম দুধে আলতা গায়ের রং কারো হতে পারে সেটা কল্পনাতেও ছিল না ঈশানের। মেয়েটার মুখ আর হাতটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। এত সুন্দর ফর্সার শরীর, হয়তো বা টোকা দিলেই রক্ত বেরিয়ে আসবে। ছেলেটা সেটাই ভাবতে আরম্ভ করেছে। মেয়েটা আবারও মিষ্টি একটা হাসি দিয়ে তারপর বলল, অমন করে কি দেখছেন? না মানে আসলে আপনাকে দেখছিলাম আর কিছু একটা মেলানোর চেষ্টা করছিলাম। মিলিয়ে কি লাভ হবে? আচ্ছা এখন উঠুন, আপনি ফ্রেশ হয়ে নিন। আম্মু আমাদের নাস্তা করতে যেতে বলেছে, সবাই নাস্তা করে নিয়েছে, শুধু আপনি আর আমি বাকি আছি। তাহলে আপনি জাননি কেন? আপনি না খেলে আমি কি করে খাই? মেয়েটার কথাতেই ঈশান বুঝতে পারল যে স্বামীকে রেখে এই মেয়ে কখনোই খাবে না। ছেলেটা চুপ করে রইল। তারপর মনে হতে লাগলো মেয়েটার মুখটা তো দেখলো, কিন্তু একটাবারও নামটাই জানা হয়নি। তাই বলল, আচ্ছা আপনার নামটা কি বলুন তো? মিসমি। মিশমি। নামটা শুনে বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর আবারও মেয়েটার দিকে তাকালো। ঈশান এবার মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইল। বারবার মনে হয়েছিল এই চোখ জোড়া যেন আগে কোথাও একটা দেখেছে। মেয়েটা আবারও মুচকি হেসে লজ্জা পাওয়ার মতো করে বলতে লাগলো, এমন করে কি দেখছেন? এই চোখ জোড়া কোথাও যেন দেখেছি। এই মায়াবী চোখ জোড়া আমার খুব পরিচিত। আমার বারবার মনে হচ্ছে এই চোখ জোড়া আমি কোথাও একটা দেখেছি। আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে? মিসমি মানে? আমি কিছুই তো বুঝতে পারছি না। আমার কেন জানি সবকিছু এলোমেলো অগোছালো লাগছে। সত্যি করে বলুন তো আপনি কে? আপনার আব্বুর বন্ধুর মেয়ে, আর এখন আপনার স্ত্রী। তার আগে থেকে বড় পরিচয় কি জানেন? ঈশান আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা কিছু একটা ভেবে চুপচাপ থেকে তারপর ড্রয়ার থেকে কিছু একটা বের করে আয়নার সামনে গিয়ে খুব সুন্দর করে পরে আবারও ঈশানের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা নেকআপ পরে ঈশানের সামনে দাঁড়িয়ে আছে। এখন শুধু নেকআপ পরে ওর চোখ দুটো বের করে রেখেছে। এবার মেয়েটার চোখের দিকে তাকিয়ে ঈশানের বুকের ভিতরটা কেমন করে কেঁপে উঠল। ঈশানের বুঝতে আর বাকি রইল না, এই সেই মায়াবী চোখের মায়াবিনী, যে চোখ দুটোকে গত 6 মাস যাবৎ খুঁজে বেড়াচ্ছে, যে চোখের মায়ে পড়েছিল। এই সেই চোখ যার প্রেমে পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। গত 6 মাসে যার জন্য এত পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল, সে কিনা ওরই ঘরে ওরই বউ হয়ে এসেছে। ঈশান এখনও বিশ্বাস করতে পারছে না। মেয়েটা নেকআপ পরে ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটু হাসার চেষ্টা করতে ঈশান কনফার্ম হয়ে গেল এই সেই মিশমি যাকে ও খুঁজে বেরিয়েছে, আর আজকে কিনা ওর ঘরে ওরই সামনে দাঁড়িয়ে আছে। ঈশান এবার হুটহাট করে উঠে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে আরম্ভ করলো, কে 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 আপনি? সোজা আর সহজভাবে বলতে গেলে আপনার বেবিজান। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আগে যে মায়াবিনীর চোখে প্রেমে পড়েছিলেন, বিয়ের আগে যে সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন, আমি সেই মায়াবিনী, চোখের অধিকারিণী। জানি না আমার মধ্যে আপনি কি দেখেছিলেন, তবে আমার চোখ দেখে যে প্রেমে পড়েছিলেন, তাতে আমি ভেবেছিলাম যে আমাদের মাঝে যদি হারাম সম্পর্ক হয় তাহলে হয়তো সারা জীবন এটা বয়ে বেড়াতে হবে, আর উপরওয়ালার তরফ থেকে আমাদের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। সেই জন্য আমি আপনাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছিলাম। কিন্তু আপনার ওই চাহনি আর সব মিলিয়ে আমি বুঝতে পেরেছিলাম কোনো এক অনুভূতি আপনার জন্য আমার আছে। আর যার দিকে তাকিয়ে থেকে দেখেছি এড়িয়ে যাওয়ার, কিংবা যাকে মন থেকে কখনো ফিল করিনি, তাকে বিয়ে করে নেওয়া উচিত। তাই আব্বুকে জানিয়েছিলাম, আর তারপরেই সব নির্দেশ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটিয়েছিল। ভেবেছিলাম যখন আপনার সামনে আসবো তখন আপনি হয়তো আমাকে চেনার চেষ্টা করবেন, কিন্তু বিয়ের আগে তো দূরে থাক, কাল রাতেও একবার আমার সাথে কথাও বলতে চাননি। অন্তত বিয়ে হওয়ার পর তো বলতেই পারতেন, তারেও আপনি কাল রাতে বলেননি। একটাবার আমার চোখ জোড়া তো দূরে থাক, মুখটাও দেখতে চাননি।
আপনি যদি আমার চোখের দিকে তাকাতেন রাতে, তাহলে হয়তো তখনই বুঝতে পারতেন। কিন্তু আফসোস যে আমি এত কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করালাম, আপনার আব্বু আম্মুকে শেষ পর্যন্ত বিষয়টা বলে রাজি করিয়েছি। বিয়ে হয়েছে আর আপনি কিনা আমাকে একটাবারও ছুঁয়ে দেখা তো দূরেই থাক, আমার মুখ থেকে নিকাবটা পর্যন্ত নিজ হাতে তুলে দেখেননি। আমি এতদিন যাবৎ নিজের যত ভালোবাসা, নিজের রূপ সবটা আপনার জন্যই আড়াল করে রেখেছি, কারণ আপনি আমার ভবিষ্যৎ, আর আপনার সাথেই আমাকে সারাটা জীবন কাটাতে হবে। আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম পড়ালেখাটা এই পর্যন্তই থাক, যে আমাকে ভালোবাসে আর আমি যাকে মন থেকে ফিল করেছি, যার জন্য আমার অনুভূতি ছিল, তাকেই বিয়ে করে নেব। আমার হয়তো প্রথমে আপনাকে দেখে ভয় লেগেছিল, কিন্তু আমি চাইনি পরপুরুষ আর পরনারীর মাঝে কোনো কথা হোক, তাই বিয়ে করে এখন আপনার ঘরে চলে এসেছি। আপনি এখন যত পারেন আমাকে দেখতে পারেন, আর মন ভরে ইচ্ছে মতো খুশি কথা বলতে পারেন। মেয়েটার এমন কথা শুনে ঈশানের আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়ে গেল। কিছুক্ষণ যাবৎ ছেলেটা চুপ করে রইল, তারপর একটা সময় উঠে দাঁড়ালো। মেয়েটাকে বারবার খুঁটিয়ে দেখলো, এটা সেই মেয়েই হবে। মেয়েটার মুখ দেখার পরে যেন দিন দুনিয়া ভুলেই গেছিল ঈশান, ঠিক যেমনটা কলেজের ওই সিনিয়র আপুর প্রতি হয়েছিল। কিন্তু একটা বার মেয়েটা ওকে জানায়নি, তাই ঈশান একটু রাগ নিয়েই বলতে শুরু করলো, এত বড় অভিনয় করে আপনি আমাকে কেন কষ্ট দিলেন? আপনি জানেন আমি কতটা কষ্ট পেয়েছি আপনার জন্য? আপনি এটা কি করে করতে পারলেন? কেউ আপনাকে ভালোবেসে এত বেশি পাগলামি করছে, কারো ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে। আমি তো এমনটাই চেয়েছিলাম মিসমি, আপনাকে বিয়ে করে নিতেই চেয়েছিলাম। আপনি যদি বলেন হারাম সম্পর্কে জড়াবেন না কিংবা এসব ঠিক নয়, তাহলে আপনাকে বিয়ের প্রস্তাবটাই দিতাম, কিন্তু আপনি আমাকে সেই সুযোগটাও দেননি। কেন এরকম করলেন? আমি তো কতটা টেনশনে ছিলাম জানেন? শেষে ভেবেছিলাম হয়তো আপনাকে হারিয়ে ফেলবো। কতটা কেঁদেছিলাম আপনার জন্য জানেন আপনি? আপনি রাগ করবেন না প্লিজ, আমি আমাদের ভালোর জন্যই এমনটা করেছি। আমি জানতাম এরকম কিছু করলে হয়তো বা আপনি আমার সাথে রাগ করে থাকবেন, আমার উপর আপনার অভিমান জন্মাবে, কিন্তু বুঝতে পারিনি যে আপনি এত বেশি কষ্ট পাবেন। প্লিজ আপনি রাগ করবেন না, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনাকে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার পক্ষে সম্ভব ছিল না আপনার সেই দিনকার কথাগুলো শোনার। আপনাকে অনুভব করেছি, তারপরেই কলেজে আসাটা অফ করি। তখনই বুঝতে পেরেছি যে আর কাউকে নয়, আপনাকেই মন থেকে ফিল করি। কিন্তু বিয়ের আগে এটা অন্যায় ছিল। হাদিস বলে যাকে মন থেকে ভাবো তাকেই বিয়ে করা উচিত। এরকম একটা নাটক আপনি না করলে পারতেন মিসমি। আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। আমি কোথায় যাব, কি করব সেটা নিজেও জানতাম না, কখন কি করি সেটাও বুঝতে পারতাম না। আর আপনি কি না আমাকে এমন করে কষ্ট দিলেন? প্লিজ রাগ করবেন না, দয়া করে আমার কথাটা শুনুন। আমি জানতাম এমন কিছু হবে, কিন্তু আপনার আমার ভালোর জন্যই এইসব কিছু করেছি। একেবারে আমাকে যেন হারিয়ে না ফেলেন সেই জন্য 6টা মাসে অপেক্ষা করতে হয়েছে। আপনি আবার আপনার সেই মায়াবীকে খুঁজে পেয়েছেন। মায়াবী চোখের অধিকারিণীকে ভালোবাসতে পারেন সারা জীবন ধরে, কাছ থেকে ছুঁয়ে দেখতে পারেন, তাও সেটা হালালভাবে, কোনো হারাম সম্পর্কে থেকে কিংবা পাপ কাজের মধ্যে দিয়ে নয়। আপনি এখন আমাকে যেমন করে চান তেমন করে পরখ করে দেখতে পারেন। আপনি রাগ করে থাকবেন না দয়া করে। ঈশান, আমি সবটা আমাদের ভবিষ্যতের ভালোর কথা চিন্তা করেই করেছি। তারপরেও যদি আপনি রাগ করে থাকেন তাহলে খারাপ লাগবে। ঈশান আর কোনো কথা বলল না। মিশমি চুপ করে আছে, মাথা নিচু করে রেখেছে। মেয়েটার বারবার মনে হচ্ছে এই সব কিছুর মূলে শুধু কি এই মিশমিই আছে, মানে হচ্ছে আব্বু আম্মু আছে এসবের পিছনে ছিল। কথাগুলো ভেবেই ঈশান আব্বু আম্মুকে জোরে জোরে ডাকতে আরম্ভ করলো। ঈশানের এরকম কর্মকাণ্ডে মিশমি কিছুটা চমকে উঠল, ভাবলো এই ছেলে আবার কি করতে চাইছে। তারপর কিছুক্ষণের জন্য চুপ করে থেকে মিশমি বলতে লাগলো, দয়া করে এমন কিছু করবেন না যার জন্য সবার মাঝে আলোচনার সৃষ্টি হয়। বাসাভর্তি মেহমান, আপনার যদি রাগ অভিমান থাকে, বেশি জেদ হয়, আপনি আমাকে বলুন, দরকার পড়লে মারুন, তারপরেও এরকম কিছু করবেন না যার জন্য আব্বু আম্মু কষ্ট পায়। ওয়েট, আমাকে সবকিছু ক্লিয়ার হতে হবে মিসমি। আপনি কেন এরকম করলেন আমার সাথে? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? পারতেন সবকিছু সহ্য করে নিতে? মেয়েটা অনুতপ্ত হলো, অন্যায় করেছে ছেলেটার সাথে। কথাগুলো ভেবে মাথা নিচু করে ফেলল। এরই মাঝে আব্বু আম্মু রুমে আসলো, আর মিশমিকে মাথা নিচু করে মন খারাপ করে তাকিয়ে থাকতে দেখলো। আব্বুকে দেখে মিশমি মুখটা ঢেকে ফেলল আর অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তখন ঈশান আব্বু আম্মুকে সামনে রেখে বলতে আরম্ভ করলো, তোমরাও কি সবকিছু জেনে শুনে ওনার সাথে আমার বিয়েটা দিয়েছো?
তোমরা কি আগে থাকতে জানতে যে সেই মায়াবিনী চোখের অধিকারিণী উনি? আম্মু আমতা করতে লাগলো। ঈশান রাগী কণ্ঠে কথাটা আবারও জিজ্ঞেস করতেই তখন আম্মু বলতে লাগলো, হ্যাঁ জানতাম, তবে অনেক আগে থেকে নয়। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে, তোমার আব্বুর বন্ধুর সাথে কথা হয়েছে, তখন থেকেই জানতাম। তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম, আর সব প্ল্যান মিসমেট ছিল। ও বলেছিল যে বাসর রাতে তোমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু বুঝতে পারিনি যে তুমি এত বেশি রেগে যাবে। রাগ করব না তাহলে রাগ করব না তাহলে কি করব? এরকম একটা কাজ করেছে, রাগ করার মতো নয় কি? আমি এতদিন যাবৎ ওনার জন্য কষ্ট পেয়ে যাচ্ছি, আর উনি কিনা আমাকে এমন করে একটা ডিপ্রেশনের মধ্যে ঠেলে দিয়েছিল। এর জন্য আমি আপনার উপর রাগ করে থাকবো মিসমি। আপনি আমার রাগটাও ভাঙাতে পারবেন না। আমি তো আপনার থেকে সময় নিয়েছিলাম। আপনি কালকে রাতেও বলতে পারতেন সবটা বলতে, তাও করেননি। ওটা আমার সাথে সায় দিয়ে গেছেন। এমনটা করাটা আপনার মোটেও ঠিক হয়নি। আপনি কি করে পারলেন আমার সাথে এরকম কাজ করতে? মিশমি কোনো কথা বলল না। আব্বু আম্মু ঈশানকে বোঝানোর চেষ্টা করেও যখন পারল না, তখন আব্বু বলতে লাগলো, আমরা তোমার ভালোর জন্য ভেবেই এরকমটা করেছি। বিয়ের আগে এমন কিছু হওয়ার থেকে এখন হালালভাবে ওকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছো, তাহলে এখন তো তোমার শুকরিয়া আদায় করার কথা। তুমি রাগ দেখাচ্ছ, একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম কাজ করছিলে। তাই বলে ওকে আবার কষ্ট দিও না, ওকে কখনো কান্দিও না। মিসমি অনেক ভালো একটা মেয়ে, ও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। এরকম পর্দাশীল একটা ছেলের বউ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ঈশান কি বলবে আর কি নিয়ে রাগ করবে সেটা জানে না। আব্বু আম্মু আরও বোঝালো ছেলেকে। তারপর রুম থেকে বেরিয়ে যেতে ঈশান পিছনে তাকিয়ে রইল। আব্বু আম্মু আরও বোঝালো ছেলেকে। তারপর রুম থেকে বেরিয়ে যেতেই ঈশান পিছনে দাঁড়িয়ে রইল। মেয়েটা আলতো করে ঈশানের দিকে ফিরল। তারপর মুখ থেকে মেকআপটা নামিয়ে ফেলেছে। তখন ঈশান এদিক ওদিক তাকাতে লাগলো। বারবার মনে হতে লাগলো মেয়েটা ওর সাথে এরকমটা না করলেও পারত। ঈশান রাগ করে আছে। মেয়েটা কিছুটা এগিয়ে ঈশানের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, রাগ করবেন না দয়া করে, আমি একটু আপনার কাছে আসতে পারি? মিশমির কথাতে ঈশান কি বুঝলো কিংবা কি শুনলো জানে না। তারপরও মাথায় এলিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এবার মিশমি এসে ঈশানের সামনে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরল আর মাথায় হাজারটা চুমু দিল। ঈশানের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। একটু বাদে ঈশান কেঁদে ফেলল। সাথে সাথে যেন মিশমির বুকের ভিতরটা ধক করে উঠল। ও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে ছেড়ে দিল। ঈশান নিজ হাতেই চোখ জোড়া মুছতে নিলে মিশমি ওর হাত দুটো নামিয়ে দিল। তারপর নিজের আঁচল দিয়ে চোখ জোড়া মুছিয়ে দিল। ঈশান আবারও মেয়েটার মুখের দুই পাশে হাত রাখলো আর সারা মুখে অসংখ্য চুমু দিল। মেয়েটা আবেশে চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। স্বামীর ভালোবাসা এতটা কাছ থেকে উপভোগ করাটা অনেক বেশি আনন্দের। মিশমি চুপ করে আছে। ঈশান আবারও ওকে বুকের সাথে চেপে ধরল। মেয়েটাকে এমন করে কাছে পেয়ে ঈশান দিশেহারা হয়ে গেছে। মেয়েটার মাথাটা বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ মাথায় অজস্র চুমু দিল। মিশমি চোখ জোড়া বন্ধ করে মুখে হাসি ফুটিয়ে তুলল। মিশমি ঈশানকে আঁকড়ে ধরে রেখেছে। একটা সময় বলতে আরম্ভ করলো, জানো আমি কতটা কষ্ট পেয়ে গিয়েছিলাম। এই 6টা মাস আমি তোমাকে কোথায় কোথায় খুঁজিনি। ভাবতেও পারছিলাম না যে তুমি আমাকে ছেড়ে কোথাও একটা চলে গেছো। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। আর কখনো আমাদের মাঝে এসব কথা তো দূরে থাক, আমি সেই মায়াবিনী চোখের অধিকারিণীকে কখনোই কাছে পাবো না। এখন তো পেয়েছেন, তাই দয়া করে আর রাগ করে থাকবেন না। আমি জানি আপনার রাগ করাটা স্বাভাবিক, তারপর আপনি রাগ করবেন না, নাহলে আমার খারাপ লাগবে, প্লিজ। না না, কিছু নয় মিসমি, আমি অনেক হ্যাপি আজকে। আমি যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেও পারছি না যে আমি যাকে চেয়েছিলাম, যার জন্য এত বেশি পাগলামি করেছিলাম, সে আমার সামনে আছে। এটা তো আমার কাছে অনেক বড়। আমি যেটা চেয়েছিলাম সেটাও পেয়েছি, যেটা চাইনি সেটাও পেয়েছি। আমার তোমার উপর কোনো রাগ নেই। তবে যাই হোক, তুমি যে আমার জন্য কিছুটা অনুভূতি ফিল করেছো, সেটা থেকে আবার সেটা শুনে আমার খুব ভালো লাগছে। ঈশান মেয়েটাকে এতক্ষণ বুকের সাথে জড়িয়ে রেখেছে জানে না
তারপর একটা সময় মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মিশমি। এরকম করছো কেন? না মানে আসলে বলছিলাম কি, আপনার কি খেতে পায়নি? শোনেন, সময় হয়ে আসছে, একটু পরে রিসেপশনের অনুষ্ঠান আছে, আর সুযোগ পাবেন না, তাই বলছি কি চলুন ব্রেকফাস্টটা করে আসি। ওটা কি আর ব্রেকফাস্ট আছে? এখন দুপুর ফাস্ট হয়ে গেছে, দুপুরে খাবারটা খেয়ে নেই, পরে দেখা যাবে। দুজন ফ্রেশ হয়ে তারপর নিচে চলে গেল। ব্রেকফাস্ট করলো। এতগুলো মানুষের সামনেও মিশমি মেয়েটার মুখটা কেউ দেখতে পারল না। মেয়েটা নিকাপের আড়াল দিয়ে খাবার খেলো। এমন কিছু ঈশান বারবার আর চোখে পর্যবেক্ষণ করলো। ভেবেছিল এখন সবার সামনে হয়তো মুখ থেকে নেকাবটা তুলবে, কিন্তু ওর পর্দাশীল বউটা এরকম কিছুই করেনি। খাওয়া শেষ হতেই দ্রুত রুমে চলে গেল ঈশান। আর ঈশান সেখানে কিছুক্ষণ বসে রইল, কিন্তু ভালো লাগছিল না কিছুই। বারবার মনে হয়েছিল মেয়েটা ওর এত কাছে আছে আর ও সেটা বুঝতেও পারল না, আর বোঝার চেষ্টাও করলো না। এখন যদি মিশমি প্রশ্ন করে যে কেমন ভালোবাসলো যাকে ভালোবাসে, তারপরও কিনা বলতে পারেনি। ঈশানের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিশমি এসে রেডি হয়ে নিল, সেরকম সাজগোজ করলো না। মিশমি সুন্দর দেখে কালো কালারের একটা বোরখা পরল, কিন্তু বোরখাটা ঢিলে ঢালা। ঈশানও বউয়ের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরল। মেয়েটা নিকাব দিয়ে মুখটি ঢেকে রেখেছে। এবার ঈশান কেমন যেন একটা অদ্ভুত রকমের অনুভূতির মধ্যে আছে, আর মেয়েটা কেমন যেন অস্বস্তি ফিল করছে, সেটা বুঝতে পারছে না। তারপর যখন ওদের ডাকা হলো, তখন ঈশান নিচে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে, তখন মিশমি ওর দিকে তাকিয়ে রইল। ঈশান ফিরে আসলো, আর এসে মিশমির সামনে দাঁড়াতেই মেয়েটা ওর চোখের দিকে আগ্রহী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আর জিজ্ঞেস করলো, আবার ফিরে আসলেন যে? একটা অসম্পূর্ণ কাজ থেকে গেছে, সেটা সম্পূর্ণ করি, তারপর না হয়ে যায়। মিশমি অবাক হয়ে বউ পাগল ছেলেটার দিকে তাকিয়ে রইল। তখন ঈশান এগিয়ে এসে ওর গালে দুই পাশে হাত রেখে কপালে ঠোঁটজোড়া ছোঁয়ালো। মেয়েটা আবেশে চোখজোড়া বন্ধ করে নিল। ছেলেটার পাঞ্জাবির কলার দুটো আঁকড়ে ধরল। ঈশান বুঝতে পারলো এখানে বেশিক্ষণ থাকলে বউ ওকে এমনভাবে কাছে টানবে যেটা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর হয়ে যাবে। ঈশান আলতো করে মেয়েটাকে বুকের সাথে একবার জড়িয়ে ধরে আবারও মাথায় একটা কিস করলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। মিশমি জানে না এই স্পর্শগুলো এত বেশি ভালো লাগছে কেন। তাহলে কি হালাল সম্পর্কে জোরে এতটাই? পবিত্র সম্পর্কের মাঝে থাকার অনুভূতিটা এমনই। কথাগুলো ভেবেই মিশমি নিজে নিজেই হাসলো। বউকে স্টেজে না দেখে অনেকেই অনেক কথা বলল, কিন্তু ঈশান কোনো প্রকার জবাব দিল না। এসব কথা শুনে কী লাভ? ওর পর্দাশীল বউ ও কাউকে দেখতে দিবে না। আর মিশমিকে ঈশান বলে এসেছিল যেন রুম থেকে না বেরোয়। যদি কোনো মেয়ে আত্মীয় দেখার ইচ্ছে হয় তাহলে যেন রুমে এসে দেখে যায়। কয়েকদিনের মধ্যে দিয়েই পুরো বিয়েটা শেষ হলো। তারপর দুদিন শ্বশুরবাড়িতে থেকে একেবারে গলা অবধি আপ্যায়ন নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে এসে আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে আসলো। মেয়েটা ড্রেস চেঞ্জ করে রুমে আসলো। আজকে হাত মোজা, পা মোজা কিংবা মুখের উপর মেকআপটা কিছুই করেনি, চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে। ঈশান খেয়াল করলো মিশমির চুলগুলো একদম হাঁটু পর্যন্ত। ঈশান উঠে এসে মেয়েটার হাত ধরে টেনে এনে ওকে সামনাসামনি বসালো, তারপর মুখের পাশে হাত রাখলো। ঈশানের হঠাৎ এরকম কাজে মেয়েটা এবার বেশ খানিকটা ভরকে গেল আর আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, অমন করে কি দেখছেন আপনি? আমার ঘরে একটা চাঁদ আছে, আমি সেই চাঁদটাকে দেখছি। আমি জানতাম না এত সুন্দর একটা চাঁদ আর ফুল আমার জন্য অপেক্ষা করছে। তবে আল্লাহর কাছে আমার লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার লাইফে এরকম একজনকে পাঠিয়েছে, যাকে আমি চেয়েছি তাকে পেয়েছি, আর যার ইচ্ছা আশা সম্পূর্ণ চাইনি তাকেও পেয়েছি। তবে এখন মনে হচ্ছে যা হয়েছে সেদিন ভালোই হয়েছে। যাই হোক, সারা জীবনের জন্য হারিয়ে ফেলার থেকে তো কয়েকটা দিন দূরে থাকাটা ভালো। ঈশানের কথাতে মিশমি মিষ্টি হাসলো। মেয়েটার হাসিটা দেখে ঈশানের বুকের বাঁ পাশে হাত রেখে বলতে আরম্ভ করলো, এমন করে হাসবেন না বিবিজান, পাগল হয়ে যাব তো। মেয়েটা এবার প্রচুর পরিমাণে লজ্জা পেল। সাথে সাথে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। ঈশানও ওর মায়াবিনীকে আগলে নিল। কয়েকদিনের মাঝেই দুজনের সখ্যতা এত বেশ ভালো হয়েছে যে মনে হয় দুজন কত দিনের চেনা। ভালোবাসার মানুষটাকে
আর কত দিনই বা দূরে সরিয়ে রাখবে? এরকম পবিত্র ভালোবাসা থেকে কেউ দূরে থাকতে পারে নাকি? তার উপর যেখানে নিজ থেকে মেয়েটাকে ভালোবাসতো সেখানে দূরে সরিয়ে রাখার তো কোনো প্রশ্নই আসে না। এমন করে কয়েকটা দিন কাটলো। এরই মাঝে ঈশান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করেছে। এসব কিছু দেখে ঈশানের আব্বু আম্মু মিশমির উপর অনেকটা খুশি হয়েছে। সকালে এখন আর ছেলেটাকে ডেকে তুলতে হয় না, আগেই উঠে বসে থাকে। কিছুক্ষণ বসে থেকে তারপর মিশমিকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে দেয়, হাজারটা চুমু খায় কপালে। তারপর উঠে যায় নামাজের জন্য তৈরি হয়ে আসে। নামাজ পড়ে মিশমির সাথে ওদের বাগানে হাঁটাহাঁটি করে। তারপর একটু বেলা হতেই যখন লোকজনের আনাগোনা বাড়ে তখন মিশমি গিয়ে দুজনের জন্য কফি এনে বেলকনিতে ঈশানের পাশে গিয়ে দাঁড়ায়। এটা যেন ঈশানের রোজকার রুটিন হয়ে গেছে। মেয়েটাকে যতই কাছে থেকে দেখে ততই বেশি মনে হয় এই সুন্দর মেয়েটাকে ওর জন্যই তৈরি হয়েছিল। কথাগুলো ভেবেই ঈশান অনেক বেশি শান্তি পায়। অবশেষে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে, এটাই বা কম কিসের? যে ছেলেটা এলোমেলো অগোছালো ছিল 2 মাস আগেও, সেই ছেলেটা এখন অফিসে যেতে শুরু করেছে, নিয়ম করে নামাজ পড়তে আরম্ভ করেছে, এদিকে ওদিকে না ছুটে কাজে মনোযোগী হয়েছে। দুপুরে যখন খাবার খেতে আসে তখন বউটাকে বুকের সাথে জড়িয়ে ধরে। স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক এটা, তাই মিশমির কাছে আসার অধিকার আছে। কথাগুলো ভেবেই কপালে চুমু খায়। মেয়েটা এতে যেন খুশি হয়, ওর কাছে যেন আর কিছু চাওয়া পাওয়ার নেই। ঈশান হাজারবার জিজ্ঞেস করে ওর কি লাগবে কি চাই, কিন্তু মেয়েটা শুধু ওকে তখনই বলে, আমার যাওয়া পাওয়ার জুড়েই শুধু আপনি ঠিকঠাক মতো বাসায় ফিরে আসেন তাহলেই হবে, আমার অন্য কিছু চাই না। তারপরও ভালোবেসে ঈশান মেয়েটার জন্য এক গাদা চকলেট, চিপস আর আইসক্রিম নিয়ে আসতো। মিশমি কি পছন্দ করে না করে ঈশান সেটাই কয়েকটা দিনে বেশ ভালোই বুঝে নিয়েছে। দেখতে দেখতে পুরো 6টা মাস পার হয়ে গেল বিয়ের। এরই মাঝে ওদের দুজনের ভালোবাসাটা আরও বেশি গভীর হতে শুরু করেছে। এখন যেন ঈশান ওর বিবিজানকে ছাড়া কিছুই বোঝে না, তাই অফিসে যাওয়ার পর 1000বার কল করবে। আর মিশমিও ঠিক তাই করবে। অফিসে পৌঁছানোর আগে থেকে শুরু করে পৌঁছানোর পর পর্যন্ত বারবার জিজ্ঞেস করবে ও পৌঁছেছে কিনা। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অনেক বেশি অবাক হয়। তারপরও ভালোবাসে কিনা তাই তেমন কিছুই জিজ্ঞেস করে না। তো প্রতিদিনের মতোই ঈশান অফিসে বসে কাজ করছিল। আজকে একটু কাজের চাপ বেশি ছিল। তার উপর আজকে আবার আব্বু অফিসে আসেনি। দুজনের কাজ ঈশান একা হাতেই সামলেছে। দুপুর হতে না হতেই আম্মুর নাম্বার থেকে কল আসলো। ঈশান ফোনটা কোনো রকমে কানে গুঁজে দিয়ে কাজ করতে লাগলো। এরই মাঝে আম্মু পাশে থেকে উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করলো। আম্মুর এমন কথাতে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ করে মস্তিষ্কে কথাটা আবারও দোলা দিয়ে গেল। সাথে সাথে ঈশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আব্বু এখন কোথায় আছো তুমি? বাসায় আসো তো। কি হয়েছে আম্মু? যেতে হবে মানে? আর কার কি হয়েছে? সবটাই ঠিক আছে তো? আব্বু ঠিক আছে? আর তোমাকে গত কয়েকদিন যাবৎ কিছু জিজ্ঞেস করলেও জানা যাচ্ছে না কি হয়েছে। অন্তত এখন আমাকে বলো কি হয়েছে। আগে বাসায় তো আসো। আসলে মিশমি মাথা ঘুরে পড়ে গেছিল, শরীরটা বেশ দুর্বল, তাই হয়তো এমনটা হলো। খাওয়া দাওয়া ঠিকমতো করে না মেয়েটা। তুমি এক্ষুনি একবার বাসায় এসো। আম্মু কি সব বলছো? এরকম কিছু কখন হয়েছে আর আমাকে কখন জানাচ্ছ? একটু আগেই হয়েছে। আর তুমি এখনই বাসায় আসো। আমরা ডক্টর ডেকেছি, তোমাকে এত উত্তেজিত হতে হবে না। ঈশান তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোলো। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বারবার মনে হতে লাগলো ডক্টরটা কি ছেলে হবে নাকি মেয়ে। কথাগুলো ভেবে দ্রুত বাসায় আসলো। 30 মিনিটের রাস্তা 20 মিনিটের মধ্যেই ক্লিয়ার করে চলে আসলো। তারপর বাসার ভিতর ঢুকে রুমের সামনে আসতেই দেখলো একজন মেয়ে ডক্টর মিশমিকে দেখছে। নিশ্চয় ওকে আব্বু ধরে এনেছে। সেই বেশ ভালোভাবেই চেক আপ করছে। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা এখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, জ্ঞান হারায়নি। ঈশান ভেবেছিল যে মেয়েটার জ্ঞান হারিয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। ছেলেটা তাড়াহুড়ো করে কিছুটা এগিয়ে আসলো। এরই মাঝে ডক্টর কিছু একটা বলে বেরিয়ে যেতেই আব্বুও বেরিয়ে গেল। ঈশান এসে মিশমির সামনে দাঁড়িয়ে রইল।
মেয়েটা লজ্জা পাচ্ছে খুব। কেন এই মুহূর্তে মেয়েটা লজ্জা পাচ্ছে ঈশান সেটা বুঝতে না পারলেও চোখ মুখ দেখে ঠিকই অনুভব করতে পারল। ঈশান কিছুক্ষণ মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইল। আম্মু ঈশানের কাঁধের উপর হাত রাখলো আর বলতে শুরু করলো। হুম, ভয় পাওয়ার কোনো কারণ নেই আব্বু, তুমি বাবা হচ্ছ। আল্লাহর অশেষ রহমত যে তোমাদের কোল জুড়ে আল্লাহর এক নিয়ামত পাঠাচ্ছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করো, উনি যেন তোমাদের সুস্থ সব সুন্দর স্বাভাবিক একটা বাচ্চা দান করেন। ঈশান কথাগুলো শুনে চুপ করে রইল। তারপর আম্মু চলে যাওয়ার সময় দরজাটা কিছুটা চাপিয়ে দিয়ে গেল। তখন ঈশান এসে মিশমির সামনে বসলো। সাথে সাথে মেয়েটা উঠে বসলো আর নিকাবটা খুলে ফেললো। মেয়েটার মুখে লজ্জার একটা ছাপ। ঈশান চুপ করে আছে দেখে মিশমি ভয়ে বলতে আরম্ভ করলো। আপনি খুশি হননি আমাদের ঘরে আলো করে একটা ফুটফুটে সন্তান আসবে? আল্লাহর অশেষ রহমতে আপনার কি মনে হচ্ছে না যে আপনার খুশি হওয়া দরকার? কি হলো, কথা বলছেন না যে? আমার কিন্তু ভয় লাগছে, প্লিজ চুপ করে থাকবেন না? মেয়েটাকে ঈশান কাছে টেনে নিতেই মেয়েটা উঠে ওর বুকের দিকে ঝুঁকে গেল। ঈশান মিশমিকে খুব শক্ত করে চেপে ধরল আর চোখ বন্ধ করে নিয়ে বলতে আরম্ভ করলো। আমার বুকের ধুকভুকানিটা শুনে দেখো, বুঝতে পারবে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এমন কথা শোনার পর আমি মনে করেছিলাম তোমার কিছু হলো না তো। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তাই প্রেশারটা লো হয়ে গেছে, সেই জন্য মাথায় চক্কর দিয়েছে। আম্মুর কথাতে তেমনটাই মনে হয়েছিল, কিন্তু এখানে আসার পর তো দেখি ঘটনা উল্টো। কেন আপনি খুশি হননি? মিশমি কথাগুলো বলতেই ঈশান ওর মাথায় একটা চুমু খেয়ে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে আরম্ভ করলো। বিবি চান, আপনি জানেন আমি কতটা খুশি হয়েছি। আল্লাহ আমাদের ওপর খুশি হয়ে আমাদের জন্য নিয়ামত পাঠাচ্ছে আমাদের ঘরে। আমি খুশি হব না? আমি তো এটাই চাইছিলাম, খুব তাড়াতাড়ি আব্বু ডাক শুনতে চাইছিলাম। আর তুমি আমাকে সেই খুশির সামিল হতে সাহায্য করলে, যেটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। আজকে আমি অনেক বেশি হ্যাপি। তুমি আমার কাছে বলো, তুমি কি চাও? মিশমিও ঈশানকে দুহাতে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। তারপর বলতে আরম্ভ করলো। আপনার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আপনি আর কিচ্ছু বলবেন না তো? আমার খুব লজ্জা লাগছে, আমি এরকম করে থাকতে চাই। আপনি আপনি প্লিজ আমাকে ছাড়িয়ে নেবেন না, তাহলে কিন্তু আমি লজ্জায় শেষ হয়ে যাব। তাই? তাহলে তো আমার বইয়ে লজ্জামুখী মুখটা দেখতেই হয়। লজ্জা মিশ্রিত মুখটা একটাবার না দেখলে কি করে হয় বিবিজান? দেখি, তাকাও আমার দিকে। ঈশান কথাগুলো বলে মিশমিকে ছাড়িয়ে নিল। সাথে সাথে মিশমি চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেয়েটা যে বড্ড লাজুক প্রকৃতির ঈশান সেটা সেই প্রথম থেকে দেখে আসছে। আর ওর সামনে এত বেশি লজ্জা পায় সেটা বলারও বাহিরে। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো। তারপর বুক থেকে মাথা তুলে মুখের দিকে পাশে হাত রাখলো। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে। তারপরও ঈশান সেদিকে নজর না দিয়ে কপালে চুমো দিল। আবারও আলতো করে জড়িয়ে ধরল মেয়েটাকে। মেয়েটা ওর বুকের সাথে মিশে গেল। ভালোবাসা সুন্দর, ভালোবাসার অনুভূতিগুলো সত্যি অনেক বেশি সুন্দর। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।